করিম চাচার ডাব চুরি করে খুব আরামে শুয়ে আছি। বেলা কয়টা বাজে ওইটার দিকে আমার কোনো খেয়ালই নেই, কারণ সারা রাত আমি, রৌদ্র আর ঈশান তিনজন মিলে ডাব চুরি করে ভরপুর খেয়েছি। তাই রাতভর মরার মতো ঘুমাচ্ছি, কারণ অনেক রাতে ঝামেলাটা শেষ করে বাসার ভিতরে প্রবেশ করতে আম্মু হয়তো বা টের পেয়েছে, কিন্তু কিছু বলেনি। হঠাৎ করে কেউ আবার গায়ের মধ্যে পানি ঢেলে দেয়। তখন চিৎকার করে বলে উঠি, আম্মু কোথায় আছো তুমি? ঘরের মধ্যে ভূমিকম্প চলে এসেছে, তাড়াতাড়ি বাসা থেকে বাইর হও, ভেঙে পানি পড়তে লাগছে, তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু আমরা সবাই উপরে চলে যাব। আমরা উপরে যাব না, বরং আমি তোকে উপরে পাঠাবো। আর ছাদ ভাঙে নাই, আমি তোর গায়ে জল ঢেলে দিয়েছি। এখন বল, তুই সারা রাত ধরে কি করেছিলি? আমার কাছে তো খবর এসেছে মাত্র, করিম ভাই এসে আমাকে বলে গিয়েছে তুই নাকি। ডাহা মিথ্যা কথা। আল্লাহ, তুমি এমন মিথ্যা কথা শোনানোর আগে আমাকে উপরে নিয়ে গেলে না কেন? আমার সাথে দান করে তোর কোনো লাভ নেই, তোর ধাপাবাজি আমি সবকিছু ঠিকই জানি। এখন বল, তুই কেন ডাব চুরি করেছিস? আম্মু হাতে একটা লাঠি নিয়ে আমাকে বাড়ি দিতে লাগলো আর বলতে লাগলো, কোথা থেকে কে এসে বলে দিল আমি তার কাছে ডাব চুরি করেছি, আর তুমিও বিশ্বাস করে নিলে? শুধু বিশ্বাস না, সবকিছু করেছি। তোকে আবার বিশ্বাস করব আমি? আমি তোকে হাড়ারে ভালো মতোই জানি। একটা মিথ্যুক মানুষ। আমি ওনার কাছে মাত্র 10টা ডাব চুরি করেছি, আর উনি বলছেন তার গাছের সবগুলো করে ফেলেছি। এটা কোনো কথা বললে? ওর গাছের যতগুলো ডাব আছে সবগুলো আজকে রাতে আমি সাফাই করে ফেলবো। লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে বলে ওঠে, আমারে তুই জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিলি। তোর জ্বালাই আমি তো বাঁচতেছি না। এমন করলে আমি যে শান্তিতে থাকতে পারি না, না এমন ভাবে হবে না। আর হ্যাঁ, আজকে বাসা থেকে তোর বাইর হওয়া বন্ধ। যদি বাসা থেকে বের হও তাইলে পিডাইয়া তোর পা দুটো ভাঙা, আমি কিন্তু বলে দিলাম। কথাটা বলে আম্মু ওখান থেকে চলে যায়। ও, আপনারা তো বুঝতেই পারলেন না যে আমার আর আম্মুর সাথে কি নিয়ে ঝগড়া হচ্ছে। আগে আমার পরিচয়টা তো দেওয়া হলো না। তাহলে আসেন আমরা আপনাদের আমার পরিচয় পর্বটা শেষ করে ফেলি। আমি নিলয়, বাবা মার একমাত্র সন্তান। আমার তো আর ভাই বোন বলতে কেউ নেই, ওয়ান পিস মাত্র। বলতে গেলে বাবা মায়ের আদরের একমাত্র দুলালী রাজকন্যার জামাই রাজকুমার। কারণ আমি তো আর রাজকুমার হতে পারলাম না, হয়তো বা কারো রাজকুমারী হয়ে রাজকুমার হয়ে যাব, সে আশায় আমি আজও বসে রয়েছি। আমার আব্বু গ্রামে থাকতে খুব পছন্দ করে, আমার আম্মুও করে। গ্রাম থেকে আমার আম্মু শহরে দেখে যায়, ওখানে আমার আম্মু মস্ত বড় ব্যারিস্টার, আর আমার আব্বু ব্যবসা আছে। আমার আব্বু ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে। আমাদের পরিবারটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু যত ভয় আমার আব্বুকে নিয়ে। আব্বু যে রাগী একটা মানুষ, আম্মু থেকে খুবই ডেঞ্জারাস। আমাকে তো সরিয়ে বলিয়ে সহ বধ করে আমি কিছু টাকা আনতে পারি, কিন্তু আব্বুকে না। আপনাদের সাথে কথা বলতে বলতে হাতের ফোনটা বাজতে লাগলো, খেয়াল করিনি। 1 মিনিট ফোনটা ধরে থেকে কে যেন কল করেছে। ফোনের স্ক্রিনে তাকাতে দেখি কল আর কেউ করেনি, শয়তান করেছে। হ্যাঁ, আমার বন্ধু ঈশান। কিরে বন্ধু, তোর তো দেখি কোনো খোঁজ খবরই নেই। রাতে কি ন্যাপটা বেশি খেয়ে ফেলেছিস নাকি, যার জন্য তুই এখনো কলেজে আসতে পারিসনি? তুই জানিস না আজকে আমাদের কলেজের প্রথম দিন? যদি প্রথম দিনই লেট করিস তাহলে তো জানোসই আমাদের আবুল কাকা মাইরা তক্তা বানায় ফেলবো। আরে তুই আর বলিস না বন্ধু, কি করব? আম্মুর ঝাঁটার বাড়ি খাইতে খাইতে সময় সবগুলো কোথা থেকে চলে গিয়েছে নিজেও যায় না। তাহলে রুদ্র সহ তোরা ক্যাম্পাসে বসে থাক, আমি কিছুক্ষণ পর আসতেছি। যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়, আর আসামি কিন্তু 10 মিনিটের ভেতরে। যদি না আসতে পারি তাহলে দেখা গেছে ক্লাসটা শুরু হয়ে যাবে। রিল্যাক্স বেবি, আমি 10 মিনিটের মধ্যে চলে আসি। কথাটা বলে আমি লুঙ্গিটা উঠিয়ে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু না খেয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কি রে, তুই কিছু না খেয়ে কোথায় চলে যাচ্ছিস? কিছু তো খেয়ে যাবি। তোর জন্য সে কখন আমি খাবার তৈরি করে রেখে দিয়েছি। আমাকে তো আবার আদালতে যেতে হবে, আজকে আবার একটা কেস নিয়ে যেতে হবে, পরে তো আর খাবার পাবি না। আম্মু, তুমি এক কাজ করো, খাবারটা তুমি নিজে খেয়ে নাও, আর নয়তো দুপুরের খাবারটা আমার জন্য রেখে দাও, আমি দুপুরে এসে খেয়ে নিব। আর যদি খাবার না থাকে তাহলে আমি ঈশানদের বাসায় চলে যাব। তুমি যাও, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, ভার্সিটিতে যেতে হবে। এই ছেলেটা আমাকে শেষ করে দিল। এমনি আদালতে আমাকে কম করে হলো 50টার উপরে কল করেছে। আজকে যদি যেতে লেট করি তাহলে হয়তো বা আমাকে বকাঝকা করবে। তারা আর কি জানে আমার এমন একটা ফাজিল ছেলে আছে যার পিছনে আমার সব সময় দিতে হয়।
যাওয়ার সময় আম্মু কপালে একটা চুমু দিয়ে দোয়া করে দেয়। এরপর আমি ওখান থেকে চলে যাই ভার্সিটির উদ্দেশ্যে। সারা রাগটা কি পরিমাণ হয় বলেন তো, একটা রিক্সাও খুঁজে পাচ্ছি না। আর এখান থেকে হেঁটে গেলে কম করে হলো 20 থেকে 25 মিনিট তো লাগবেই। তখনই আমার ধৈর্যের বাঁধ ভেঙে একটা রিক্সাকে দেখলাম আমার সামনে দিয়ে আসতেছে। তখনই এই রিক্সাওয়ালাটা আমার পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে রিক্সাটার কাছে যেতেই দেখলাম একটা মেয়ে ছাতার দিকে উঠেছে। আমি মেয়েটার দিকে না তাকিয়ে পাশের সিটে রিক্সার পাশে উঠে বসলাম। তখনই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে বলে ওঠে, এই, আপনার ভদ্রতা বলতে কিছু নেই নাকি? আপনি কি দেখেন না যে পাশে একটা মেয়ে বসে আছে? আর রিক্সাটা খালি নাকি খালি নেই এটাও কি আপনার চোখে পড়েনি যে হুট করেই রিক্সার মধ্যে উঠে আপনি বসে গিয়েছেন? পড়ে যাওয়াতে একটু ব্যথা পেলাম, কিন্তু মেয়েটা ধাক্কা দিয়েছে তাই রাগ হলো। পিছন থেকে মেয়েটার দিকে তাকাতেই আমি যেন আসমান থেকে পড়ে গেলাম, কারণ মেয়েটার টানা টানা চোখ, এরপরে গোলগাল চেহারা আর এমন ফর্সা মুখে কথা শুনে আমার তো মনের মধ্যে এসে গেল আমি এক কথায় ফিদা। এমন একটা মেয়ে আমি তো কখনোই দেখিনি। ওকে দেখে তো মনের ভিতর কেমন জানি লাড্ডু ফুটতে শুরু করলো। কিন্তু না, আমাকে অপমান করেছে, এখন তো ছাড় দেওয়া যাবে না। আমি ওর দিকে তাকিয়ে রাগে চোখে পড়লাম। এই, আমি তোমাকে আগে দেখেছি নাকি এই মেয়েটা তোমাকে আগে ডেকেছে বলো? আমার এমন রাগী চোখ দেখে রিক্সাওয়ালাটা ভয় পেয়ে গিয়ে আমাকে ইশারায় দেখিয়ে দেয়। তখনই আমি আবার রিক্সায় উঠে মেয়েটার পাশে বসে মেয়েটা আমাকে ধাক্কা দিতে চায়, কিন্তু আমার 5 ফুট 6 ইঞ্চি লম্বা চেহারা, এত বড় চেহারা আমাকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দিতে পারছে না। তখনই হাতটা একটু লাড়া দিলাম, সাথে সাথে মেয়েটা ধাপ করে নিচে পড়ে গেল। আল্লাহ গো, মরে গেলাম গো, আমার কবরটা মনে হয় ভেঙে গেল। আজকে মনে হয় আমার যাওয়া হলো না। মা গো, আমাকে মেরে ফেললো গো, আমাকে শেষ করে ফেললো। এই তো ফুটের মতো চেহারা, এই নিয়ে আপনি আমার সাথে লাগতে এসেছেন? আপনি দেখেননি রিক্সাওয়ালা কি বলেছে? অন্য রিক্সা দাঁড় করানো আর নিজে উঠে বসা, এগুলো কি অন্যায় না? রিক্সাওয়ালাটা আমার কথায় দাঁড়িয়েছে, বরঞ্চ আপনি ওনাকে ভয় দেখিয়ে আপনার সাইড করিয়েছেন। আর আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন কোন সাহসে? আপনি তো আমাকে ধাক্কা দিয়েছেন, তাই আমিও দিয়েছি, হিসাব বরাবর, তাই না? আপনি একটা ফাজিল আর বাঁদর ছেলে। আপনার মতো এমন বাঁদর ছেলে আমি আর দুইটা দেখিনি। আমি ফাজিল আর বাদর হলে আপনি হচ্ছেন হনুমানের বউ, বাদরের বউ, ফাজিলের একমাত্র এবং শেষ 3 নম্বর বউ। শালা উগান্ডা কোথাকার, একেবারে একটা ঘুষো মেরে নাক ফাটিয়ে দিব। ওহো, এসেছে রে। আমার কোথা থেকে মনে হচ্ছে কারা মাস্তান আমাদের মাস্তানি করতে এসেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছি রে। এগুলো না বলে আপনি পেতনিদের মতো করেন, তারপরে আমি একটু ভয় পাবো। ভয় পেয়ে আপনাকে বলবো যে পেতনি রানী আমি ভয় পেয়েছি, আপনি একটু উঠে বসুন, আমি আপনাকে দিয়ে আসি আপনার গন্তব্যস্থানে। কি? আমি পেতনি? ফাজিল ছেলে, আজকে তোর খবর আছে, দাঁড়া আসি, তোকে আমি মেরেই ফেলবো। কথাটা বলে মেয়েটা আমার গলা চেপে ধরতে আমি বলে উঠি, আল্লাহ গো, আম্মা গো, তোমার একমাত্র দুধের ছেলেটারে মাইয়াটা মেরে দিয়েছে গো, একটা ডাইনি আমাকে মারছে, বাঁচাও, আমি তো মরেই গেলাম, আমি শেষ হয়ে গেলাম। আমি তো আমার আম্মার একটা মাত্র সন্তান, আমার আম্মাটা তার সন্তানটা হারিয়ে কান্নায় ভেঙে পড়বে, আমার বাবা তো দুঃখে কষ্টে রেল লাইনে পড়ে থাকবে। বদমাইশ পোলা, তুই আমার মাথা গরম করে দিয়েছিস, তোকে আজকে মেরে ফেলবো। আমাদের এমন ঝগড়া দেখে তখন রিক্সাওয়ালার মাথা খারাপ হয়ে যায়। রিক্সাওয়ালা রেগে বলে ওঠে, যদি যাই তাহলে দুজনকেই নিয়ে যাবে, না হয় তুমি কাউকে নিয়ে যাবে না। কথাটা বলা মাত্রই তখন মেয়েটা আমার গলা ছেড়ে দেয়। অসম্ভব, এই ফাজিল ছেলের সাথে আমি এক রিক্সায় কখনোই যাব না। আমিও কখনোই না, অসম্ভব, আমিও যাব না এই পেতনির সাথে, সেটা তো আমার ভাবা উচিত না। তখন রিক্সাওয়ালা বলে ওঠে, যদি না যাই তাহলে এক্ষুনি আর যাবে না, নামিয়ে দেবে। তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে চলেন। এমনিতেই শয়তান ছেলেটার জন্য অনেকটা লেট হয়ে গেছে, যদি না যেতে পারি তাহলে তো খবর আছে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। কোনো উপায়ন্তর না পেয়ে লোকটাকে বললাম, ঠিক আছে চলেন। কেয়ার করার মেয়েটার সাথে আমাকে ভার্সিটি পর্যন্ত যেতে হবে, তাই বসে আছি। মেয়েটা অসম্ভব সুন্দরী, যে কোনো ছেলে একবার দেখলে মেয়েটার প্রেমে পড়তে বাধ্য হবে। বিশেষ করে খেয়াল করলাম মেয়েটার ঠোঁটের নিচে একটা তিল আছে, আর মেয়েটা কথা বলে মেয়েটার গালে টোল পড়ে। এটাই মেয়েটাকে আরও অনেক কিউটনেস বাড়িয়ে ফেলেছে।
যাই হোক, প্রায় 15 মিনিট পরে আমরা ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। ভার্সিটির সামনে এসে আমি রিক্সাওয়ালাকে ভাড়া না দিয়ে দৌড় দিলাম। তখন পিছন থেকে মেয়েটা বলে ওঠে, ফাজিল ছেলে, বড় হয়ে আমি তোর। আর ঘরের বউ টাকা না দিয়ে ধরে চলে গিয়েছে, সমস্যা নেই। আর একবার হাতে পায় তখন খবর করে দিয়ে দিব এই নীলা চৌধুরী কি করতে পারে। কিরে বন্ধু, তোরা দেখি আগেতেই লুঙ্গির মধ্যে একটা পেজ নিয়ে টাইট করে বসে আছিস, তাই নাকি? হাগা বেশি হয়ে গেছে নাকি? বন্ধু আমার রসিয়া কাম করলো বাসিয়া, বলে বন্ধু আমরা নাকি বাস খাই। হ্যাঁ, ঠিক বলেছিস। বন্ধু আমার রসিয়া, পথের মধ্যে আসিয়া গুতায়া গুতায়া মরে কত কিছু শুনাইছে। এই হালার পাহালা, সত্যি করে বলতো, এটা কি তোরা আমাকে নিয়ে কি শুরু করেছিস? হয়েছেটা কি? সোজা সত্যি খুলে বল যে মেয়েটার সাথে মাত্রই একসাথে এসেছি। মেয়েটা কে বন্ধু? মেয়েটা কিন্তু একের একটা। শালা, নজর দিবি না, এটা তোর ভাবি হয়। একবারে নজর দিলে তোর চোখ গেলে ফেলে দিব। আর এখন থেকে এটা তোর ভাবি, আর তোর ভাবিটা আমার সোনার আদরের বউ, দুলালি বউ। ওই ভণ্ডামি বাদ দে, তুই ওই মেয়েটার সাথে একসাথে রিক্সায় কি করে আসলি সেটা বল। আমার তো মনে হয় না ওই মেয়েটা তোকে ইচ্ছাকৃতভাবে নিয়ে এসেছে। তুই ঠিক ধরেছিস। তাহলে শোন বিষয়টা। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে বন্ধু, আমি গান করব, তোরা গানের সাথে সাথে তাল মিলাবি। মেয়েটা এখনই বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে। তখনই দেখলাম মেয়েটা ভিতরে প্রবেশ করছে। তখন আমি ঈশান আর রৌদ্র মিলে তিনজনের সামনে গিয়ে গান করতে লাগলাম। ও রূপসী কন্যারি, তোর কলসির ভিতর কি? খাঁটি গরুর দুধ বেচতে এনেছি, দে না একটু খাই। দামটা আগে চাই। আমরা তো মেয়েটার দিকে তাকিয়ে গান করছি। তখনই মেয়েটা রেগে এসে আমার কাছে এসে বলে ওঠে, এই, আপনার সমস্যা কি? মেয়ে দেখলে এমন ফাইজলামো করতে মন চায় নাকি? দেখুন, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। মেয়ে দেখলে আমার ফাজলামি করতে মন চাইবে কেন? আমার গান গাইতে ইচ্ছে করেছে, বারণ করেছি নাকি? আপনি কি ভেবেছেন যে আমাকে এভাবে রাগিয়ে আপনি পার পেয়ে যাবেন? এই নীলা কি জিনিস আপনি জানেন না। আমি আপনাকে দেখিয়ে দেবো আমি কি করতে পারি। ও নীলা, না সরি টিলা, সমস্যা নেই। আপনি কি করতে পারেন তা আমি দেখব। আমার কথাটা শুনি মেয়েটা তো তেলে বেগুনে জ্বলে উঠলো আর ওখান থেকে চলে যায়। মেয়েটাকে রাগে অবস্থায় দেখতে সেই লাগে। তাহলে ওর নাম নীলা। যাক নীলা, তুমি আমারই, আমি তোমার। বন্ধু, তোর দুধ তো চলে গেছে, এখন তুই কি করবি? ওসব কথা বাদ দে, ওরে পরে পটানোর ব্যবস্থা করতে হবে। এখন দেখ সামনের দিকে কি আসতেছে। বন্ধু, প্রিন্সিপাল স্যার আসতেছে, তাহলে এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি দৌড় লাগা। দৌড় লাগানোর কারণ একটাই, কারণ আমরা কলেজে এসেছি আজকে প্রায় 1 মাস পর। আর প্রিন্সিপাল স্যার তো আমাদেরকে খুঁজতেছে, কারণ আমরা যে আকাম করি তার নাম্বার 1 ম্যান, সেটা তো ভালোই জানেন আপনারা। ওই দিন একটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। মেয়েটা এসে আমাদেরকে বিচার দেয়। আমরা আবার কলেজের লিডার, আমাদেরকে কেউ কিছু বললেই হয়েছে। যদি কেউ অপরাধ করে তো ওকে তো পিটিয়ে লাল করে ফেলি। দূর থেকে আমি, ঈশান আর রৌদ্র দাঁড়িয়ে আছি। তখনই প্রিন্সিপাল স্যার তার গাড়িটা নিয়ে অফিসের দিকে চলে গেল এবং কি গাড়ি থেকে দেখলাম উনি নামলো। এরপর ওনার মেয়ে, হ্যাঁ প্রিন্সিপালের মেয়ে শ্রাবণী, আমাদের ভালো একজন বন্ধু। তখন প্রিন্সিপালের মেয়ে শ্রাবণী নেমে সোজা আমাদের দিকে দৌড়ে আসতে লাগলো। বন্ধু, তোরা কিন্তু যে যার মতো এক একটা তোদের হয়ে গেছে। এই শালা হারামজাদা গডফাদার, তুই কি বলতে চাস? তোর তো কিছু বলার নাই, কারণ তুই তো আফসানাকে ভালোবাসিস, তাই তোর বিষয়ে কিছু বলছি না। বিশেষ করে বলছি আমি নিলয়ের কথা। ওই হালা লুচ্চারা আমার উপর একদমই বিশ্বাস নেই, কারণ আমি তো শ্রাবণীরে ভালোবাসি, ও তো জানে। এরপরেও যদি হাত বাড়াই তাহলে কিন্তু ওর ওইটা আমি কেটে ফালাই দিব। তোর হালা, আমি তো ওটা নিয়ে টানাটানি করবো কেন? আমার তো একটা আছে, যেটা আছে ওইটা নিয়ে আগে পড়ে থাকে। ওরে পটানোর চেষ্টা করি, যতই কষ্ট হোক না কেন, ওকে তো আমার করেই ছাড়বো। হ্যাঁ বন্ধু, তুই তোরটারে চেষ্টা কর, আমারটা একটু দেখ আমার কোনোভাবে কিছু করে দেওয়া যায় কিনা। শালা, নিজে থেকে চেষ্টা কর। নিজে থেকে চেষ্টা করলে দেখবে মেয়েরা এমনিতেই ফুটে যাবে। শুধু একটু ভালো মন্দ কথা বল। কি ব্যাপার, তোমরা এতদিন পর কলেজে এসেছো? তোমাদের কোনো খোঁজ খবর নেই। সবাইকে কতগুলো কল করেছি, তোমরা একটা কলও রিসিভই করনি আমার। আপনাদের বোঝার সপক্ষে বলেই বিষয়টা। আসলে শ্রাবণী আমাদের সাথে একসাথে পড়ে এবং কি আমরা 4জন খুব ভালো বন্ধু। আমি যতই শয়তানি আর ফাজলামি করি না কেন, কারণ আমি কলেজের সব থেকে নাম্বার 1 টপ, আর কলেজের মধ্যে আমার থেকে বেশি নাম্বার কেউ পায় না। কারণ আমি পড়ালেখায় খুবই ভালো এবং কি ক্লাসও করি এবং না করি।
আমি সবসময় নাম্বার 1-এই থাকি, আর শ্রাবণী নাম্বার 2-এ থাকে। ও খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, তাই ওই হিসাবে আমরা 4 জন খুব ভালো বন্ধু। নিলয়, কি হয়েছে? কথা বলছো না কেন? তোমরা এতদিন ধরে কোথায় ছিলে? তোমাদেরকে কতবার কল করেছি। এরপরে আব্বু তো তোমাদের খোঁজ করেছে অনেকবার, তোমরা কেউ আসোনি। ওই দিনের ঝগড়ার পর ঝামেলা হয়েছিল অনেক পরে। আমি আব্বুকে সব কিছুই খুলে বলি। আব্বু সব কিছু জেনে এরপর ছেলেটাকে ওখান থেকে বের করে দেয়। এরপর সবাইকে সতর্ক করে দেয়। আব্বু তোমাকে ধন্যবাদ জানাতে বলেছে। আব্বু সাইড থেকে সব কিছু মাফ করে দিয়েছে, তাই তো তোমাদেরকে ক্লাস করতে বলেছে। আর তোমরা তো ক্লাসে আসোইনি। আসলে শ্রাবণী, আমরা সবাই মিলে না একটা ট্যুরে গিয়েছিলাম, চুপি চুপি চলে গিয়েছিলাম। শ্রাবণী তেমনই ইমোশনাল একটা মেয়ে। ঈশানের কথা শুনে শ্রাবণী কান্নায় বলে ওঠে, হ্যাঁ, তোমরা খুব খারাপ। তোমরা আমাকে একটা বারও বলনি তোমরা ঘুরতে গিয়েছো। এই ঈশান, তুই চুপ করবি? শুধু শুধু মিথ্যা কথা কেন বলিস? না শ্রাবণী, আমরা কোথাও ঘুরতে যাইনি। আসলে আমরা 3 জন বাসায় ছিলাম। আমরা সমস্যার মধ্যে ছিলাম তো। আসলে যদি আমরা ক্লাস করতে আসি তখন তোমার আব্বু যদি আমাদেরকে কিছু বলে, তাই আমরা আসিনি। বাবা, দেখছিস নীল, তালে তালে কত কি। আমরা বললেই তো শুধু হরতাল চলে আসে রে। আরে বন্ধু, আমাদের কপালে এমন নাই। শালারা, এবার চুপ কর। আচ্ছা, একটু আগেই দেখলাম তোমরা নীলামের সাথে কথা বলছো। তোমরা তো প্রায় 1 মাস পরে কলেজে এসেছো, কিন্তু তোমরা নীলা ম্যামকে কিভাবে চেনো? শ্রাবণী, তোর কথা ঠিক আমি বুঝতে পারলাম না। আমি নিলামে মানে কোথায় নিলামে? আমরা কোন ম্যামের সাথে কথা বললাম? মানে তোমরা জানো না? দেখ, ঢং করিস না তো। আমরা জানলে কি আর তোকে জিজ্ঞেস করতাম নাকি যে নীলা ম্যামটা আবার কে? আমাদের যে আগের ম্যাথস টিচার ছিল না, উনি তো চলে গিয়েছেন। এরপরে উনি এসেছেন। উনি নাকি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসেছেন, তাই এখানে আব্বু ওনাকেই এনেছেন। উনি তো আমাদের নতুন ম্যাম, খুবই রাগী স্বভাবের একজন মানুষ। ম্যাম অবশ্য এখনো বিয়েই করেনি, সিঙ্গেলই আছেন আমার জানা অনুযায়ী। ওনার বাবা শহরের সব থেকে বড় বিজনেসম্যান। আমার বাবা ঢাকা শহরে থাকেন, আর উনি গ্রামে এসেছেন মাত্র এই কলেজে পড়ানোর জন্য। আমার আব্বু বলেছে বিদায় উনি এখানেই এসেছেন। তোমরা জানলে অবাক হবে যে উনি নিজের একটা পার্সোনাল কাজের জন্য এখানে পড়াশোনার জন্য কোনো উদ্দেশ্য না, বা উনি কোনো বেতন মুক্ত মানুষ না যেখানে তার জন্য জব করেছেন। আর উনি তো বেতন ভুক্তি জব করার জন্য কোনো প্রয়োজনই নেই। উনি চাইলেই তো এমন 10-15টা এমন ভার্সিটি নিজেই তৈরি করে রাখতে পারেন, কারণ ওনার বাবার প্রচুর টাকা আছে। শ্রাবণীর কথা শুনে তো আমি আমার আত্মারাম চিত হইয়া কায়েত হয়ে গেলাম। বন্ধু, তুই তো পড়ছিস ম্যামের হাতে, এখন তুই যাবি কোথায়? তোর তো খবর আছে, তোর তো সব নাট বল্টু সব একদম টাইট ফিট কইরা রাইখা দেয়া চাইব। তোমাদের আবার কি হলো? এমন করছো কেন? ওই যে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো, সময় হয়ে গেছে। কিছুক্ষণ পর কিন্তু নীরা ম্যামের ক্লাস। তোমরা চলে এসো, আমি আব্বুর সাথে দয়া করে ক্লাসে আসছি। শ্রাবণী কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি তো হা করে দাঁড়িয়ে রইলাম। বন্ধু, যা হওয়ার হয়েছে, এখন চল ক্লাসে যাই। বাকিটা না হয় ক্লাসে দেখা যাবে কি হয়। কি আর করার আছে। আমরা 3 জন মিলে ক্লাসের দিকে হাঁটা ধরলাম। এরপর 3 জন মিলে ক্লাসের পিছনে একটা বেঞ্চে গিয়ে বসলাম। প্রায় 10 মিনিট পর দেখলাম একটা মেয়ে ভিতরে প্রবেশ করছে। মেয়েটা আর কেউ না, নীলা। আমরা 3 জন তো মুখ লোকাতে লাগলাম। নীলা অবশ্য খেয়াল করেনি। তখন নীলা বলে ওঠে, যাই হোক, গতকালকে আপনাদেরকে যে বিষয়টা বুঝিয়েছি, আশা করি আপনারা সব কিছু বুঝেছেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের ক্লাসের যিনি টপ, ওনাকে আজ প্রায় 1 মাস ধরে উপস্থিত দেখছি না। উনি কোথায় আছেন? ওনার কেউ খোঁজ খবর নিচ্ছেন না কেন? ম্যাম, খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। আজকে আমাদের ক্লাসের টপ তো চলেই এসেছে। যা বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মেয়েটাকে বলেছে হাত বাড়িয়ে আবার কথাটা বলার জন্য। কই, উনি এসেছেন? আমার সাথে তো দেখা করলেন না। ওনার সাথে একটু কথা ছিল আমার। উনি তো আর এই পড়াগুলো বোঝেননি যে বিষয়গুলো আমি ওনাকে বোঝাতে চাইছিলাম। ওই যে ম্যাম, পেছনে তাকিয়ে দেখেন, পিছনের বেঞ্চের 3 নাম্বার সিটের মধ্যে যে বসে আছে উনি আমাদের ক্লাসের টপ। এবং কি আমাদের ক্লাসে না, পুরো কলেজের প্রত্যেকে বেশি নাম্বার কেউ পায়নি। পেছনের দিকে চোখ করতে দেখলাম ওই ছেলেটাই, ফাজিল ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে। মাথাটা গরম হয়ে যায়, তাই ছেলেটাকে দাঁড় করালাম। নীলা ম্যাম আমার কাছে এসে আমাকে দাঁড়াতে বলে। এরপর বলে, বাহ, আপনি তো পড়াশোনায় ভালো, কিন্তু আপনার স্বভাব এত ভালো না। আপনাকে দেখে যত ভদ্র মনে হয়
আপনি এতটাও না। আপনি কেমন তা তো আমি দেখেছি। যাই হোক, দেখুন ম্যাম, আপনি কিন্তু আমাকে এইসব কথা বলতে পারেন না। আমি কিন্তু যথেষ্ট ভদ্র একটা ছেলে। আমার মতো ভদ্র ছেলে পুরো ভার্সিটিতে আর দুটো খুঁজে পাবে না। এবং আমি খুবই সহজ সরল একজন মানুষ। আপনি যে কেমন ধরনের মানুষ তা মেয়ের ভালোই জানা হয়ে গেছে। তা আমি আবার নতুন করে জানার কোনো দরকার নেই। এখন বলুন, আপনি এতদিন ধরে কোথায় ছিলেন আর ভার্সিটিতে আসেননি কেন? আসলে ম্যাম, একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছি, তাই আসতে পারিনি। কথাটা শুনে তো পুরো কলেজের সবাই হাসাহাসি শুরু করলো। কারণ আমি এমন টাইপের কথা বলতে বেশি পছন্দ করি, যে কথাগুলো শুনলে সবাই ঠাট্টা মশকারি করতে লাগলো। চুপ, একদম চুপ। একে তো তুমি এতদিন পর ক্লাসে এসেছো, এরপরে ক্লাসে এসে বেয়াদবি করছো। যাও, তোমরা তিনজন একদম কান ধরে এখান থেকে সোজা রাসেল বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। ম্যাম, ভুল করেছে ও, শাস্তি পাবো আমরা। বিষয়টা অন্যায় হয়ে গেল না? দেখ, ম্যাম যেহেতু বলেছে তাই আমরা তিনজনই যেতে হবে, তাই চল। তোর মতো বন্ধু থাকার চেয়ে শত্রুর খোসা অনেকটাই ভালো। কি হলো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছো কেন? এখনো কি বের হওনি? ম্যামের মনে হয় আজকে পেটে ভাত ঢোকেনি, তাই এমন করছে। কি বললি তুই? কিরে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল চল, তাড়াতাড়ি চল, পরে আবার রেগে গেলে দেখা গেছে ভীষ্ম বোমা ফুটিয়ে দেবে। ম্যামের দিকে খেয়াল করলাম উনি তো রেগে আগুন হয়ে গেছে আমার এমন কথা শুনে। আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না, তোমাকে আমি ছেড়ে দেব না। আমি, ঈশান, রুদ্র তিনজন মিলে আমরা ক্লাস থেকে বের হয়ে যাই। এরপর তিনজনে কিছু সময় কলেজে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে। এরপর আমরা যাওয়ার সময় তখনই পেছন থেকে শ্রাবণী ডেকে এসে বলে, নিলয়, দাঁড়াও। তোমরা এমন কি করছো যে নীলা ম্যাম তোমাদের সাথে এভাবে রেগে গিয়েছে? তুমি বলো না, সব দোষ এই নিলয়ের। এই তো সব কিছুর মূল। এর জন্যই তো আজকে আমাদের কোনো ক্লাসই করা হলো না। নিলয়, এবার কি করেছে যার জন্য তোমাদের আবার ক্লাস করা হলো না? তখন শ্রাবণীকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর শ্রাবণী হাসতে হাসতে বলে, বুঝলাম, তাহলে বিষয়টা এরকম। দেখেছিস মামা, কেন শুরু হয়নি? তার আগেই এমন হট্টগোল। আমরা কোন দেশে বাস করি বুঝতে পেরেছিস? হরে ভাই, যোগে যোগে আরো কত কিছু যে দেখতে হবে আল্লাহ জানে, আর এটাও বাকি ছিল দেখার। তোমরা কি বলতেছো? তোমাদের কথা তো আমি ঠিক বুঝতেই পারতেছি না। আচ্ছা ছাড়ো শ্রাবণী, ওদের কথা বাদ দাও। ওদের মাথায় সমস্যা আছে, তাই এসব কথা বলছে। আরে ভাই, মানুষ প্রেমে পড়লে কত কথাই না বলে। কারো মাথায় সমস্যা, কারো পেটের সমস্যা, যাই হোক। ওই শালা, তুই থামবি নাকি নাক বরাবর একটা দিয়ে তোর নাকের খুলিটাই উঠিয়ে ফেলবো? হ্যাঁ ভাই, আমি থেমেছি, তোরা চালিয়ে যা। এরপর তিনজন মিলে আরো কিছু সময় দাঁড়িয়ে আড্ডা দিয়ে তখন আমি ওদেরকে বলে উঠি, আব্বু মনে হয় বাসায় চলে এসেছে। দেখলাম কল করেছে, ফোনটা সাইলেন্ট ছিল তাই দেখিনি। আমাকে এখনই বাসায় যেতে হবে, বাসায় না গেলে পরে আবার বকা দেবে। ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। তখন আব্বু আমাকে আসে দেখে বলে ওঠে, নিলয় শোন, আমি আর তোর আম্মু দুজনে আমার বন্ধুর বাসায় যাব। ওখানে একটা কাজ আছে, কাজটা সেরে এরপর আমরা রাতে আসবো। তুই তোর বন্ধুদের বাসায় চলে যাস যদি ভালো না লাগে। ঠিক আছে আব্বু, তাহলে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাগুলো রাখ হাত খরচের জন্য। আমি তাহলে গেলাম। আব্বু হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল ওনার বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমি খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য গেলাম ওপরে। তখনই দেখলাম ফোনটা বেঁচে ওঠে। পাশে পড়ে থাকা ফোনটা ধরে রিসিভ করতে ওপাশ থেকে রৌদ্র বলে ওঠে, বন্ধু তুই আছিস? শালা হাদারাম পাতিহাস, শালা হাদারাম পাতিহাস, এই সময় মানুষ কোথায় থাকে? হ্যাঁ, আরে ভাই, মজা করার সময় না এখন। বাসায় আছি। কেন, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? নীলা ম্যামকে কিছু ছেলে ডিস্টার্ব করতেছে। তুই তাড়াতাড়ি 3 রাস্তার মোড়ে চলে আয়। রুদ্রের মুখে কথাটা শুনে বাসায় আর দাঁড়িয়ে থাকলাম না, সোজা ওখানে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে ম্যাডাম, আপনাকে না আমার অনেক ভালো লেগেছে। আমি আপনাকে আমার রানী করতে চাই। বাসায় কি তোর মা বোন নাই যে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে এমন অসভ্যতামি করতে তোদের ভালো লাগে না? আই লাভ ইউ, দিল তো পাগল হ্যাঁ। পাবনাখানায় যাও, নিজের পাগলের চিকিৎসা করো। মেরেছো, চাটা লেগেছে ভালো, তো আমি তোমায় দিব না। তোমাকে আমার ভালো লেগেছে, তুমি হবে আমার রানী। এই রাজার রানী তুমি হবে, সোনা। তোর মতো অসভ্য ছেলে আছে বলেই আজকে মেয়েরা সেভ না। তোর মতো কুলাঙ্গার ছেলেদের জন্য আজকে ধর্ষক বেড়ে গিয়েছে। তোর মা যদি জানতো তাহলে তোকে জন্মের পরই গলা টিপে মেরে ফেলতো।
তোর সাহস তো কম না, তুই আমার মাথা গরম করে ফেলিস। তোকে এখন বিয়ে না করে ছাড়াই তোকে আমি ভোগ করব। আর রাস্তায় ফেলে দিব, মানুষ তোকে দেখবে আর হাসবে। তুই আমাকে ধরার চেষ্টা করবি না, আমি তোকে বলে দিলাম। আমি বাইকটা বের করে ফুল স্পিডে চালাই। প্রায় 2 মিনিটের মধ্যে চলে আসি। এসে দেখি নীলাকে ওই ছেলেটা হাত ধরে টানাটানি করছে গাড়িতে ওঠার জন্য। আমি ওইদিকে গিয়ে ওর কাছে যাই। নীলার কাছে যেতেই তখন ওই ছেলেটা বলে ওঠে, কিরে, রাস্তার কালি কেন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি এখান থেকে ভাগ। আমি তো এখানে যাওয়ার জন্য আসিনি, আমি এখানে এসেছি তোর এত সুন্দর মুখটা ভালো লাগছে, ওটাকে আমি কিছুক্ষণ এসে আমার হাত দিয়ে পরে থাপিয়ে লাল করতে চাই। আমার কথা শুনে ছেলেটা তো অনেক রেগে যায়, আর রাগে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তোর কোনো চিন্তাধারা না আছে? আমি হচ্ছি এই শহরের এমপির ছেলে, তুই আমার বাপের ক্ষমতা সম্পর্কে কিছু তো জানা আছে। তুই তো কখনো মানুষের ছেলে হতে পারিস না, তুই হচ্ছিস অমানুষের ছেলে। তোর বাবা মানুষ, তুই অমানুষ, আর তোকে জন্ম দিয়েছে অমানুষের মা। আমার কথা শুনে ছেলেটা আর নিজেকে স্থির রাখতে পারলো না, তখনই হাতে থাকা একটা পিস্তল বের করে আমার দিকে তাক করলো। আমার মাথা প্রচুর পরিমাণ গরম করে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। এই শালাকে ধর, আমি শালার বুকটা একদম জারজা করিয়ে দিব। ছেলেটা কথা বলা মাত্রই ওর পাশে 2টা ছেলে আসে আমাকে ধরতে যাবে। তখনই দুটো ঘুষি দিয়ে আমি ছিটকে ফেলে দেই। আমাকে গুলি করবে তখনই লাথি দিয়ে হাত থেকে পিস্তলটা ফেলে দিয়ে এরপর ওকে বেধরম কেলাতে থাকে। এত সময়ের মধ্যে সবাই এসে জড়ো হয়ে গিয়েছে। তখন ছেলেটা নিজের মুখ লুকাতে লাগলো। ছেলেটাকে ধরে আমি বলতে থাকি, আজকে তোর মতো কিছু কুলাঙ্গার ছেলের কারণে আমাদের নারী সমাজদের তারা তোর মতো নির্লজ্জ পশুর কারণে মানুষজাত, তোরা মানুষের বাচ্চা না, তোরা কাপুরুষ। তোরা মেয়েদের সম্মান দিতে জানিস না, তোরা মেয়েদের সম্মান নিয়ে খেলা করিস। তোর মতো এমন বেহায়া কাপুরুষ এবং অমানুষদের এমন শাস্তি দিতে চাই যে শাস্তিটা সারা জীবন যেন তোরা ভোগ করতে পারিস। আর তোরা তো পশুরা বুঝতে পারে। কথাটা বলে আমি ছেলেটার মেইন পয়েন্ট বরাবর একটা লাথি মারি। ছেলেটা মাগো বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আমার আর বুঝতে বাকি নেই যে ছেলেটার জীবনে তার জিনিসটা আর দাঁড়াবে না। ওদের এমন শিক্ষাই দেওয়া উচিত। আমি চাইলেও চোখ দুটো উড়িয়ে ফেলতাম, সবাই চলে এসেছে, তাই আর কিছু করতে পারিনি। বাইকটা এনে নীলের সামনে দাঁড় করালাম। এরপর ওকে উদ্দেশ্য করে বললাম ওঠার জন্য। ও আর কিছু বললো না, বাধ্য মেয়ের মতো আমার কথা শুনে বাইকে উঠে পড়লো। বাইকটা আমি ধীর গতিতে চালাতে লাগলাম। একটু সময় পর নীলার বাসায় পৌঁছালাম। তখন নীলা বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা বিপদের মধ্যে আমাকে রক্ষা করার জন্য। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, এটা আমার কর্তব্য ছিল। আর আমি ছেলে হয়ে একটা নারীর এভাবে অমর্যাদা কিভাবে হতে দেখতে পারি? হয়তো আপনার মতো সবাই যদি এমন ভাবতো তাহলে আজকে এই দিনের মধ্যে এতক্ষণ ধর্ষণ বেড়ে যেত না। আমি নিজে ভাবি আমি যদি নিজে শুধরে যাই তাহলে আরো 10 জন শুধরে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি বাসায় গেলাম। বাসায় যেহেতু চলে এসেছেন, ভেতরে আসেন, আমি আপনার জন্য একটা কফি বানিয়ে দিই। না, আসলে আমি এখনো খাওয়া দাওয়া করিনি, তাই আর কি আপনার এখন কফি খাবো না। নীলাকে একটু মিথ্যা কথা বললাম, যদিও ওর হাতে খাবার খেতে পারি। ও আচ্ছা, চলেন, আমার রান্না করেই আছে, আমার এখানেই খেয়ে নেবেন। না, সেটা কি করে হয়? আমি তো আপনার এখানে খেতে পারি না। আপনি তো নিজের জন্যই রান্না করেছেন, তাই না? আমি সবসময় বাড়তি রান্না করে রেখে দিই, যদি প্রয়োজন হয়, তাই আপনার চিন্তা করা লাগবে না। আসেন। আমি তো খুশিতে বাইকটা একপাশে রেখে নীলার পিছু পিছু যেতে লাগলাম। এরপরে ও আমাকে একটা ড্রেসিং রুম দেখিয়ে দেয়। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, এসে বসলাম। কিছু সময় পর নীলা খাবার বেড়ে নিয়ে আসে। এ কি, তোমার হাতে রক্ত পড়ছে? নীলা কথাটা বলে চিৎকার করে। আমি এত সময় বুঝতে পারিনি আমার ডান হাত দিয়ে রক্ত পড়ছে, কারণ ওদের সাথে মারামারি কারণে ওদের আঘাতে আমার একটু কেটে যায়। এদিকে আমার একটু খেয়াল নেই। নীলা তো এটা দেখে তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট এড বক্সটা আনতে গেল। ও এসে তাড়াহুড়ো করে আমার ক্ষতস্থানটা মুছে দিল। এরপরও সুন্দর করে আলতো করে আমার ক্ষতস্থানে একটু ব্যাসিন লাগিয়ে দিল। তারপর সুন্দর করে আমাকে ব্যান্ডেজ করে দেয়। আপনাকে কে বলেছে এভাবে মারামারি করার জন্য? এত না মারামারি করলেই তো হতো। আমি এমনই, কেউ যদি আমার সামনে কোনো অন্যায় করে আমি কাউকে ছাড় দেই না। আমি ভার্সিটিতে আপনার সম্পর্কে সবকিছু শুনেছি। আপনি আমাকে আপনি করে বলেন কেন? আপনি আমাকে তুমি করে বলবেন। আর আমিও আপনি করে বলতে ভালো লাগে না, আমিও তুমি করে বলবো। মাত্র 2-3 বছরই তো
সিনিয়র আপনি তো কি হয়েছে, এখন থেকে আমিও বলবো তুমি করে, ঠিক আছে? নীলা আমার কথা শুনে যেন বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। না, আমি তোমার সম্পর্কে জেনেছি, এতটুকু জানি তুমি কোনো প্রশ্রয় করো না, আমার মধ্যে সাহস আছে, সেই জন্যই বলতেছি। ও, তুমি তো খেতে পারবে না, আমি তো ভুলে গিয়েছি। ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিই। নীলা আমাকে নিজের হাত দিয়ে খাওয়াতে লাগলো। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে খাবারটা এতটা ভালো হয়েছে। বাবার আদরের মেয়ে এত ভালোভাবে আহ, রান্না করতে পারবে কখনো কল্পনাও করতে পারিনি। আর খাবারটা এত মজা হবে আমি স্বপ্নেও ভাবিনি। খাবারটা মনে হয় হোস্টেল থেকে এনেছেন, তাই না? আপনি কিন্তু আমার রাগ উঠে দিচ্ছেন। খাবারটা আমি নিজের হাতেই রান্না করেছি, আমি হোটেলের খাবার খাই না, আর আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। খাবারটা কি আপনার কাছে ভালো লাগেনি? না, খাবারটা কেমন জানি না, একটু জঘন্য হয়েছে। আমার রান্না জঘন্য হয়েছে? ঠিক আছে, আমি খাওয়াবো না, আপনি পারলে নিজে হাতে খেয়ে নিন, আমি গেলাম। এই না না, সরি, আমি আসলে মিথ্যা কথা বলেছি। তোমার খাবারটা এত ভালো হয়েছে যে আমি কি বলবো নিজেই বুঝে উঠতে পারছি না। এখন বললে ছেড়ে ভিজবে না, আমি পারবো না। প্লিজ নীলা, খাইয়ে দাও না, এমন করছো কেন? আমার এমন ঢঙের কথা শুনে কেন জানি না দেখলাম নীলার রাগটা নিমিশে হাওয়া হয়ে গেছে। তখন নীলা আবার আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে এরপর নীলা বলে ওঠে, আচ্ছা প্লিজ, আপনি এখন এখান থেকে চলে যান। যদি কেউ এসে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে আমাকে অনেক কিছু ভাবতে পারে। আচ্ছা ঠিক আছে। মনে মনে বলি, তোমাকে তো আমি আমার বউ করে ঘর নিয়ে যাব, এই তোমাকে বলে দিলাম। কথাটা বলে আমি ওখান থেকে বের হয়ে যাই। বাইকটা স্টার্ট দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 10 মিনিট পর বাসার সামনে এসে পৌঁছায়। বাসায় এখনো কেউ আসেনি, আর চোখে প্রচুর পরিমাণ ঘুম। তাই বাইকে রেখে বিছানায় গিয়ে ঘুম দিই। বাবা তাই কাজ। আজ প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসায় একটু খেয়েছে, কিন্তু নীলার হাতে যে পরিমাণ খেয়েছে মনে হয় সারা বছর এত খাবার খায়নি। তাই খাটে হেলান দিতে সাথে সাথে ঘুম চলে আসে। ঘুম থেকে উঠে দেখি আব্বা আম্মু চলে এসেছে। কি রে বাবা, তোর হাতের মধ্যে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর আবার? আম্মু আমার হাতটা ধরে কথাটা বলতে লাগলো। তখন আমার কথা শুনে আব্বু বলে ওঠে, তোমার ছেলের হবে কি? দেখো কোথায় গিয়ে মারামারি করতে গিয়ে এইসব করেছে। তাছাড়া তোমার ছেলেকে আমি হাড়ে হাড়ে জানি, ও কি কোনো ভালো কাজের মধ্যে গিয়ে হাত পা ভাঙবে নাকি? তুমি সব সময় আমার ছেলেটাকে নিয়ে খেয়ালি করো, আমার ছেলেটার একটু কেয়ার করো না। ছেলেটা দেখো কি অবস্থা হয়েছে, আর তুমি এভাবে মস্কারি করছো। না, আমি কি তোমার ছেলের সাথে মশকরি করতে পারি? তোমার ছেলে মানুষের কাছে গিয়ে মশকারি করে বেড়ায়। আমি আর কি বলবো, তোমার ছেলে আদরের সন্তান, খুলে বসে থাকো। আমি কিছু বলতেই পারি না, কিছু বললেই তো তুমি তেড়ে আসো। আরে আম্মু তুমি ব্যস্ত হও না তো। আসলে আমি খাবার গরম করতে গিয়ে হাতটা পুড়ে ফেলেছি, তাই আমি নিজে ব্যান্ডেজ করেছি। তোকে আমি টাকা দিয়েছি না? বলছি না রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দেওয়ার জন্য? আর খাবার তো গরম করেছিল কালকে, আবার গরম করতে গেলি কেন? ধুর, তোমরা এভাবে কথাটা ঘোরাচ্ছ কেন? যা হয়েছে হয়েছে, এখন বাদ দাও। তোমরা ওখানে গিয়েছো কেন, আর গিয়ে চলে এসেছো কেন? আরে বলিস না, তোর আব্বুর বন্ধুর মেয়ে নাকি লন্ডন থেকে এসেছে, আর আমরা গিয়েছিলাম তোর আম্মু পুরো কথাটা শেষ করতে পারলো না। তখন আব্বু বলে ওঠে, তুমি ছেলে মানুষের সাথে এসব কি বলছো? তোমার মুখে কি কোনো কথা আটকায় না নাকি? ওই তো ওইটাই, তোর আব্বুর বন্ধুর মেয়ের বিয়ের বিষয়ে আমরা একটু জানতে গেছিলাম। আম্মু কি জানি একটা কথা বলতে চাইলো। আব্বুর কথা শুনে কথাটা মনে হয় ঘুরিয়ে পড়লো, তাই আমি আর কিছু বললাম না। চুপ করে আমি ওখান থেকে বের হয়ে নিচে আসলাম। ঈশানকে একটা কল করলাম। ঈশান কলটা রিসিভ করতে, কিরে হারামি, তুই বিকেলবেলা কল করেছিস? তোর তো কিছু বুঝতেছি না। আর শুনেছি তুই নাকি নীলাম্যামকে বাঁচাতে হিরোগিরি দেখাতে চলে গেলি। তাহলে এখন বল, হিরোগিরি তো দেখিয়েছিস, কোনো কিছু কি হয়েছে? ইমপ্রেস হয়েছে? না রে বন্ধু, নীলা তো ইমপ্রেস হয় নাই। এখন কি করব বল, একটা বুদ্ধি দে তো। আমি আর রুদ্র করিম চাচার দোকানে বসে আছি, তুই চলে আয়। হারামজাদা, গতকালকেই তো আমরা করিম চাচার ডাব চুরি করেছি। আজকে তোর আবার ওখানে গিয়ে বসে আছিস। আমি তো চিন্তায় আছি, আমি গেলে না জানি আমাকে লুঙ্গি খুলে রেখে দেয় নাকি। আরে চিন্তা করিস না, করিম চাচারে এমন একটা ভয় দেখাইছি যে করিম চাচা এখনো ওই ভয় আছে। আচ্ছা ঠিক আছে, তোরা ওখানে বস, আমি আসি।
কথাটা বলে আমি করিম চাচার দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর দোকানের সামনে এসে পৌঁছালাম। দোকানের সামনে গিয়ে দেখি রৌদ্র আর ঈশান বসে গল্প করছে। আমি যেতেই ওদের পাশে বসলাম। তখন ঈশান বলে, তাহলে বন্ধু বল, তোর প্রেম কত দূর এগিয়ে গেল? না রে বন্ধু, আমার প্রেমে কোনো আশা দেখছি না। আমি নীলাকে ইমপ্রেস করতে পারলাম না, কিন্তু ওর নাম্বার তো আমার কাছে নাই যে কথা বলবো। এখন কি করা যায় বলতো? বন্ধু তুই এক কাজ কর, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তুই গিয়ে নীলার বাসার সামনে উঠে যা। আজকে আমি একটা কথা জানি, আমার কাছে একটা গুড নিউজ আছে। আরামজাদা, গুড নিউজ দেখে তো তুই তোর মনের মধ্যে চেপে রেখেছিস, আমাকে বলতেছিস না। তো গুড নিউজটা কি বল? শালা হারামজাদা, আজকে নীলা ম্যামের জন্মদিন। তুই যদি ওনাকে এই জন্মদিনে উইশ করিস, উনি কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। শালা হারামি, তুই জেনেও আমাকে এত সময় ধরে বলিসনি? আরে শালা, আমরা কথায় না কাজে বিশ্বাসী, তাই তো সব কিছু ম্যানেজ করেছি। তুই চিন্তা করিস না, আমি উপরে যাওয়ার জন্য সব কিছু রেডি করে রেখেছি। আর নীলা ম্যামকে গিফট দেওয়ার জন্য এই যে কিনে এনেছি ফুল। কিন্তু না মামা, তুমি এটা ধরতে পারবে না, কারণ এটা ধরার জন্য তোমাকে যে কিছু মাল করে ফেলতে হবে। শালা হারামজাদা, বন্ধু হয়ে বন্ধুর কাছ থেকে টাকা নেবি? যাই হোক, তোদের মতো বন্ধু থেকে শত্রু ভালো। ঠিক আছে, এই নে 5,000 টাকা রাখ। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা মাত্র দিলি। ঠিক আছে, বতন্ত্র হিসাবে একটু ছাড় দিয়ে দিলাম, ডিসকাউন্ট দিয়ে দিলাম। এরপর সন্ধ্যাবেলা আমরা 3জন মিলে নীলার বাসার দিকে গেলাম। নীলা দেখলাম শুয়ে আছে, তাই আমরা পিছনে গিয়ে ঢোকার জন্য চেষ্টা করলাম। অনেক কষ্টে দেয়ালটা টপকে তার ভিতরে প্রবেশ করলাম। বন্ধু, এখন তো তোকে উপরে যেতে হবে। বন্ধু, নীলা ম্যাম তো প্রায় 3 তলায় থাকে, এখন উপরে উঠবে কিভাবে? শালা তুই ঢং করিস, উপরে উঠবি কিভাবে? মানে ওই যে দেখছিস যে রিংগুলো আছে, ওইগুলো বেয়ে উপরে উঠবি। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, আর তুই শুধু মাত্র এটা দিয়ে উঠবি। বন্ধু, 3 তলায় ওঠার কথাটা শুনেই তো আমার বুকটা ফুটছে। তাও আবার এইগুলো দিয়ে চিন্তা করলে তো আমার কেমন যেন ভয় করে শুরু করেছে। মামা, প্রেম করবা তুমি, কলা খাবা তুমি, আর খোসাগুলো ফেলবো আমরা, তাই না? শালা বেশি কথা বলবি না, এখন পেছন দিয়ে কিন্তু পেরেক মেরে দিব। যা জলদি ওঠ। শালা, তোদের মতো হারামি থাকলে এমনটাই হবে। একটা মেয়ে নিয়ে আসতে উঠে যেতাম। তোর ভালোবাসার গুল্লি মারি, উঠবি কিনা বল? এত রাগ কেন ভাই? আরে যাচ্ছি তো, দাদা তোরা আমাকে সাহায্য কর। ঈশান আর রৌদ্র মিলে আমার পা ধরে একটু ওঠানোর চেষ্টা করলো। রিং বেয়ে বেয়ে উপরে ওঠার জন্য চেষ্টা করছি। অনেক কষ্টে 3 তলায় এসে পৌঁছালাম। বারান্দার দিকে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখি নীলা রুমের মধ্যে শুয়ে আছে। ওকে ঘুমন্ত অবস্থায় এক অপরূপ সুন্দরী লাগছে, মুখে বলে প্রকাশ করা যাবে না। আমি ওর কাছে যেতেই নীলা জেগে ওঠে। নীলা যখনই চিৎকার করবে তখন মুখটা ধরে ফেলি। তখন নীলা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তুমি এখানে এই রাতে? সাথে আসো। কেন? আরে আসোই না, কথা আছে। কথাটা বলে নীলার হাত ধরে সাথে নিয়ে গেলাম। ওখানে কেক সহ সবকিছু সাজানো রাখা আছে। আগে থেকে ঈশান শহরটা ঠিক করে রেখেছিল। নীলা তো আর বার্থডের কথা ভুলে গিয়েছিল। আমাকে এভাবে উইশ করতে দেখে নীলা আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ওই দিনই উইশ করার জন্য। নীলা মনে হলো আমাকে জড়িয়ে ধরে আছে, তাই আমাকে ছেড়ে দিয়ে বলে, ও সরি। এরপর নীলা কেক কাটে। নীলার সাথে কিছু কথা বলে আমি বের হব, তখন নীলা বলে, তুমি কিভাবে আসছো? কেন, নিচ থেকে পাইপ বে? কি, তোমার যদি কিছু হতো? মানুষ ম্যামের জন্য এত কিছু করে? ম্যাম মানে? হ্যাঁ, আমি তো তোমার ম্যাম, আর তুমি আমার স্টুডেন্ট, তাই তো আমার জন্মদিন উইশ করতে তুমি এসেছো। তুমি কি আমাকে তোমার স্টুডেন্ট ভাবো শুধু? হ্যাঁ, তাছাড়া কি ভাবো? আর তুমি আমার স্টুডেন্ট, তাই তো তুমি আমাকে আমার জন্মদিন উইশ করতে এসেছো। নীলার মুখে এই কথা শুনে আমার জন্য মনটা খুব খারাপ হয়ে যায়। আমি আর 1 মিনিট ওইখানে দাঁড়ালাম না, নিচ থেকে নিচে নেমে গেলাম। পিছন থেকে নীলা অনেকবার ডাক দিল। ওর একটা কথা না শুনে সোজা ওর বাসা থেকে বের হয়ে গেলাম। তখন পেছন থেকে ডাক দিয়ে বলে, কি রে, তুই এত হন হন করে বের হয়ে আসলি কেন? কি হয়েছে? অথচ শোন, ওদের একটা কথাও শুনলাম না, সোজা বের হয়ে ডাইরেক্ট বাসায় চলে আসলাম। ওদের সাথে একটা কথা বললাম না, কারণ নীলা যে কথা বলেছে এই কথা শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপরে আর ওদের সাথে কথা বলার কোনো ভাষাই নেই আমার, তাই ওদের সাথে আর কথা বললাম না। আমার মুখে তালা মেরে গেছে। সোজা বাসায় এসে ঘুমিয়ে গেলাম।
নীলার মুখের কথাটা শুনে আমার মনটা আসলেই খারাপ হয়ে গিয়েছিল। তাই তো কারোর সাথে কোনো কথা না বলে আমি বাসায় চলে আসি। বাসায় এসে ঘুমিয়ে পড়ি। বোকা ছেলেটা বোঝে না কেন। আমি ওকে বারণ করেছি, কিছুদিন অপেক্ষা করলেই তো সব কিছু জানতে পারবে, তাহলে এমন করছে কেন? আম্মু অনেকবার খাওয়ার জন্য ডেকে যায়, কিন্তু আমি আর ঘুম থেকে উঠিনি। তখন আব্বু বলে ওঠে, ছেলেটার আবার কি হয়েছে? ছেলেটা হঠাৎ করে এভাবে কোথায় চলে গেল, আবার এসে রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়লো? আমিও তো ঠিক বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, মনে হয় মন খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, কারণ সকাল সকাল ভার্সিটি যেতে হবে। আজ একটা স্পেশাল ক্লাস হবে, তাই গতকালকের কথা মনে পড়তে মনটা আবারও খারাপ হয়ে যায়। যাই হোক, মন খারাপ করে কি লাভ আছে? যা আমার কপালে নেই তার কথা চিন্তা করে কি লাভ? কিন্তু আমিও শেষ পর্যন্ত ওর পেছনে লেগে থাকবো। ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমার আর কিছু করা থাকবে না। রেডি হচ্ছিলাম এত সকালবেলা, তখন আম্মু দেখে বলে ওঠে, কি রে, এত সকালবেলা রেডি হয়ে তুই কোথায় যাচ্ছিস? আম্মু, আজকে সকালবেলা একটা ক্লাস আছে, তাই সকাল সকাল কলেজে যেতে হবে। সেই জন্য আমি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই নাস্তা করে যা, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। আম্মু কথাটা বলে আমার জন্য নাস্তা আনতে গেল। কিছুক্ষণ পর আম্মু নিচ থেকে আমার জন্য নাস্তা নিয়ে আসলো। আমি সকালবেলা নাস্তা করে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিট কলেজের সামনে এসে পৌঁছালাম। কলেজের ক্যাম্পাসে মন খারাপ করে এসে বসে আছি। তখনই পেছন থেকে কারো কণ্ঠে পেছনে তাকাতে দেখি রৌদ্র আর ঈশান ডাকছে। কিরে, তোকে এত রাখছি, তুই কথা শুনছিস না কেন? হয়েছে রে কি? তোকে যে ওই দিন আমি এতবার করে ডাকলাম যে তোকে দাঁড়ানোর জন্য, তুই তো দাঁড়ালি না, সোজা বের হয়ে গেলি। বিষয়টা কি? তোর নীলের সাথে কিছু হয়েছে নাকি যে রাগ করে চলে এসেছিস? ওদের কথার কোনো উত্তর দিলাম না, চুপ করে বসে রইলাম। আমার এমন চুপ থাকা দেখে ঈশান রেগে আবার বলে ওঠে, এখন কিন্তু তোর আচরণ দেখে আমার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। তুই কি আমাকে রাগাতে চাস? আরে ভাই, কিছু হয়নি, যা হওয়ার হয়ে গেছে। ওসব ভাইবা এখন লাভ নেই। আমার কথা বলতে মন চাইছে না, তাই চুপ করে আছি। বললেই হলো নাকি যে কিছু হয় নাই? কিছু একটা হয়েছে, তুই বলবি নাকি লাথি মেরে উগান্ডা ফালাইয়া তুমি তোরে? আরে ভাই, আসলে বিষয়টা হয়েছে যে আমি ওই দিন নীলাকে এগুলো সারপ্রাইজ দিয়েছিলাম না। ও ভেবেছে আমি নাকি মাত্র স্টুডেন্ট হিসেবে এত কিছু করেছি, অন্য কিছু মনে করেনি। মানে কি? নীলা ম্যাম বুঝেছে তুই ওনার স্টুডেন্ট হিসাবে তুই ওনার জন্য এত কিছু করেছিস, কিন্তু সেটার মানে উনি বুঝলো না। না বন্ধু, আমার কাছে খুব খটকা লাগছে বিষয়টা। এমন হতে পারে না, কারণ আমি যতটুকু জানি ততটুকু অনুযায়ী নীলা ম্যামের কথা তোকে কোনোভাবে বলতে পারিনি। তোর মনে খটকা কি করে লাগলো? বিষয়টা একটু খুলে বলতো। কি কারণে তুই আবার এটাকে সন্দেহ করলি? এটা তো বলতেই পারে, তাই স্বাভাবিক না? না বন্ধু, আমার তথ্য অনুযায়ী কথাটা একদমই ভুল হওয়া কথা। কারণ আমি ম্যামের সম্পর্কে যতটুকু জেনেছি এবং যতটুকু তাদের দুজনের সম্বন্ধে শুনেছি, এমনকি তা দেখে তা শুনে এতটুকু বলতে পারি যে নীলা ম্যাম কখনোই তোকে স্টুডেন্ট হিসেবে দেখে না। তুই কি বলতে চাচ্ছিস? রোদের কথায় খুব একটা অবাক হলাম, কারণ ও কোন একটা কথা আমাদের দুজনের কাছে লুকাচ্ছে। তখন আমি ওকে রাগে চোখে বলে উঠলাম, শালা হারামি, কি কথাটা তুই জানিস, এত সময় লুকিয়ে আছিস কিন্তু আমাদেরকে বলছিস না। আর বিশেষ করে আমার বিষয়টা জানিস কিন্তু তুই বলছিস না, বিষয়টা বল। আমার এমন এত রাগে চোখে দেখে রৌদ্র ভয়ে কাঁপাকাঁপি কণ্ঠে বলে ওঠে, আরে বন্ধু, তুই রাগিস কেন? আমার তো ভয় লাগছে, দাঁড়া বলছি। আর আমি স্টোর ম্যানেজারের কাছ থেকে খবর পেয়েছি, উনি যতটুকু আমাকে বলেছে নীলা ম্যাম নাকি তোর খবর নেওয়ার জন্য এসেছিল আর জিজ্ঞেস করেছিল তুই কোন ডিপার্টমেন্টে পড়িস। আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, আমি সবার কাছ থেকে শুনেছি নীলা ম্যাম নিজে থেকে আমাদের ক্লাস করানোর জন্য বলেছে। আর উনি অন্য কোনো ক্লাস এতটা ইম্পর্টেন্ট হিসেবে দেখে না যতটা আমাদের ক্লাসটা দেখার জন্য আসে। শুধুমাত্র উনি আমাদের ক্লাস করার জন্যই এখানে এসেছে। বিশেষ করে উনি তোকে আর এই ক্লাসটা করার জন্য এসেছে। তোর কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না, কি তুই ঠিক কি বোঝাতে চাচ্ছিস? আমি তোকে এতটুকু বোঝাতে চাই যে নীলা ম্যাম সেই ভার্সিটিতে এসেছে শুধুমাত্র তোর জন্য, তোকে দেখার জন্য, অন্য কোনো কারণ নেই। আমি সব তথ্য পেয়েই কথা বলছি। তোর কথা তো কোনো আগামন্ডু আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তুই আবার এই কথা কোথা থেকে খুঁজে পেয়েছিস? দেখ বন্ধু, আমার ইনফরমেশন কখনো ভুল হতে পারে না, তুই চাইলে করতে পারিস। আমার মনে হয় তোর কোনো চেনা জানা কেউ হবে, আর হয়তো বা তোর সম্পর্কে কোনো কিছু লাগে।
হয়তো নিলামে, তাই তো তোর শুধু কাছে থাকার জন্যই কলেজে এসেছে। আমি তোকে কখনো আর দেখিনি, আর আমার যে অনুযায়ী ও যদি আমাকে চিনতো বা আমাকে জানতো তাহলে আমাকে একটিবার তো বলতো। কিন্তু বিষয়টা এমন হয়েছে যে ও এখন আমাকে তার স্টুডেন্ট হিসেবে সম্বোধন দিচ্ছে। তাহলে আমি কিভাবে ভেবে নিব যে ও শুধু আমার জন্য এসেছে? ঠিক আছে বন্ধু, তোর কথা আমি বুঝতে পেরেছি, আর তোদের কথা আমি শুনেছি। বিষয়টা কি? আর আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। কথাটা যদি তোরা করতে পারিস তাহলে দেখবি সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। তোর কথা ঠিক বুঝলাম না, সুন্দর করে বুঝিয়ে বল। দেখ, ও যদি তোকে ভালোবাসে বা অন্য কোনো কিছু চোখে দেখে, বা ও যদি সত্যি তোর জন্য এসে থাকে, তাহলে তুই যদি কোনো মেয়ের সাথে প্রেম করিস তাহলে কোনোভাবে সহ্য করতে পারবে না। মেয়েরা সব কিছু মেনে নিতে পারে, কিন্তু তার ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দিতে পারে না। তাই আমি তোকে ভালো একটা বুদ্ধি দিচ্ছি, যদি করিস তাহলে তোর লাঠিও ভাঙবে না, সাপও মরে যাবে। বুঝলাম, কিন্তু ভালো অভিনয় করার জন্য এখন এই মুহূর্তে মেয়ে পাবো কোথা থেকে? তখন শ্রাবণী দূর থেকে আমাদেরকে ইশারা দিয়ে আসতে লাগলো, আর ঈশান শ্রাবণীর দিকে হাত দিয়ে তাকিয়ে দেখাতে লাগলো। এটা দেখে রুদ্র তেলেবেগুনে জ্বলে ওঠে, আর ঈশানের গলা চেপে ধরে বলে ওঠে, শালা হারামি, তোকে আমি একদম মেরে ফেলবো। তুই আমার জিনিসটা নিয়ে কেন লাফালাফি করছিস? তোরটা বললেই তো হয়। তোরটা নেওয়ার জন্য তোর আফসানাকে নিয়ে যেতে বল, আমারটাকে নিয়ে এত কেন? আরে বন্ধু, তোরটাকে তো আমি নিয়ে যাচ্ছি না, শুধু জাস্ট অভিনয় করবে, এতটুকুই তো কাজ। আমি একটা শর্তে রাজি হব, তোরা যদি আমাকে এখন সাহায্য করিস ওকে প্রপোজ করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় তোকে এতটুকু সাহায্য করব। তখন শ্রাবণী আমাদের মাঝে চলে আসে, এসেই বলে ওঠে, কি ব্যাপার, তোমাদেরকে এত সময় ধরেই আমি ডাকছি, কিন্তু তোমারে তো আমার একটা কথাই শোনাতে চাই না। হয়েছেটা কি? কিছুই হয়নি, কিন্তু রুদ্রর একটা জিনিস হয়েছে। এই কথা শুনে শ্রাবণী কেমন জানি একটু নার্ভাসের মতো লাগতেছে, আর বলতে লাগলো, রুদ্র, তোমার আবার কি হয়েছে? দেখি তো তোমার কোথায় কি হয়েছে। আরে তুমি এভাবে খুঁজলে দেখতে পারবে নাকি? ওর সমস্যা তো বুকের মধ্যে, ওই বা পাশে, ওইখানে নাকি ওর ব্যথা করছে। ঈশানের কথা শুনে তো শ্রাবণী কেমন জানি না তাড়াহুড়ো করে হাত দিয়ে ওর বুকটা দেখতে লাগলো আর চাপতে লাগলো। রুদ্র তো ঈশানের উপর প্রচুর পরিমাণে খেপে যায়। রুদ্র রেগে ওখান থেকে সোজা হাঁটা ধরে। তখন শ্রাবণী বলে ওঠে, কি হলো রুদ্র, এভাবে চলে যাচ্ছে কেন? ওকে তোমরা কি বলেছো? ও তো দেখি মন খারাপ করে চলে যাচ্ছে। আসলে বিষয়টা হয়েছে, রুদ্র তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু ভয় বলতে পারে না। যদি তুমি ওকে রিজেক্ট করে দাও, সেজন্য ও সেই ভয়ে তোমাকে বলার সাহস পায় না। এতে ভয় পাওয়ার কি আছে? আমারও তো ওকে ভালো লাগে, কিন্তু ও যদি আমাকে না বলে তাহলে আমি কিভাবে আমার ভালোবাসার কথা ওকে বলবো? কোনো মেয়ে কি কারো ভালোবাসার কথা গিয়ে ছেলেকে বলে, নাকি ছেলেরাই তো মেয়েকে এসে বলতে হয়? দেখেছিস বন্ধু, আমি বলেছিলাম যে শ্রাবণী ওকে ভালোবাসে, কিন্তু হাদারাম তো বলতেই পারে না। আমাদের দুজনের কথা শুনে শ্রাবণী একটু লজ্জা পেল। তখন আমরা দৌড়ে রুদ্রের কাছে গেলাম, গিয়ে ওকে বললাম, শ্রাবণী তোকে ভালোবাসে, কিন্তু ও তোর মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে চায়। আর তখন রুদ্র খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছিস বন্ধু? তোরা, এই হচ্ছে আমার আসল বন্ধু রে। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ বন্ধু, মাইয়া পেয়ে গেছো, ভুলে তো যাবি। যা যা, প্রেম কর। আমরা দুজনে না হয় ওইদিকে একটু হাঁটাহাঁটি করি। কথাটা বলে আমি আর ঈশান দুজনে চলে যাই। তখন রুদ্র শ্রাবণীর কাছে গিয়ে বলে, শ্রাবণী, আসলে কথাটা হচ্ছে আমি তোমাকে কখন যে কিভাবে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না, কিন্তু এতটুকু জানি আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। কিন্তু তোমার বাবার ভয়ে আমি কখনো কথাটা বলতে পারিনি। আজকে আমার বন্ধুরা আমার সাহস জাগিয়েছে, তাই আমি তোমার সামনে এসে কথাটা বলতে পারছি। শ্রাবণীর সামনে হাঁটু গেড়ে একটা গোলাপ ফুল নিয়ে শ্রাবণীর সামনে বললাম, শ্রাবণী, আমি জানি না পৃথিবী কিরকম, কিন্তু এতটুকু জানি তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমার পৃথিবীটা আরো সুন্দর হয়ে যাবে। শ্রাবণী, আমি তোমাকে এতটা ভালোবাসতে চাই যতটা ভালোবাসা দিয়ে তোমাকে আমি পরিপূর্ণ করে রাখতে পারবো। আমি তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? তখনই শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে বলে, রুদ্র, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি ভয় বলিনি, যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আমরা হাঁটাহাঁটি শেষ করে এসে দেখি ওরা দুজন তো রোমান্স নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা গিয়ে একটু কাশি দিয়ে বলে উঠলাম,
ভাই, তোমাদের রোমান্স যদি শেষ হয় তাহলে এখন একটু কথা বলতে পারি? তুই শালা এতদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি, এখন কিছুদিন করবো তা তোদের সহ্য হচ্ছে না? আরে শালা, ও তো ওর বিষয়টা নিয়েই বলবে, সেটাই বলার জন্য এসেছে তোকে। কি বিষয়টা বলতে চাই? তখন শ্রাবণীকে আমাদের প্ল্যানের কথা সবকিছু খুলে বলি। সবকিছু খুলে বলার পর শ্রাবণী বলে ওঠে, ঠিক আছে, আমার এতে কোনো সমস্যা নেই। আর এখন তো নীলা ম্যামের আসারও সময় হয়ে গিয়েছে, তাহলে চলো নাটকটা তো শুরু করতে হবে। তাহলে আমিও মেইন গেট দিয়ে আসতেছি। আমরা চারজন মিলে নাটক সাজিয়ে ফেলেছি। আমি গিয়ে গেটের সামনে দিয়ে যাব, আর শ্রাবণী কই থেকে গেটের সামনে দিয়ে আসবে। শ্রাবণী, তুই কিন্তু অভিনয়টা ভালোভাবে করবি। কথা অনুযায়ী শ্রাবণী মেন গেটের দিকে তাকিয়ে রইল আর অপেক্ষা করছে নীলা কখন আসবে। ঠিক তখনই নীলা গেট দিয়ে প্রবেশ করতেই শ্রাবণী আমার সামনে এসে হাঁটু গেড়ে প্রবেশ করে দিল। নীলা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তখন শ্রাবণী বলে ওঠে, নিলয়, তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলাই হয়নি। আসলে সত্যি বলতে আমি তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, আর আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার ভালোবাসাটা গ্রহণ করো। আমি খেয়াল করলাম নীলা যেন অপেক্ষা করছে আমার উত্তরে। আমি কি বলবো? নীলার চোখ দিয়ে কেন জানি না আমি খেয়াল করলাম পানি পড়ছে। তখন আমি শ্রাবণীর হাত থেকে ফুলটা নিয়ে শ্রাবণীর উদ্দেশ্যে বলে উঠলাম, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ভালোবাসে না, অন্য চোখে দেখে। তাই আমি আর তার কথা বাদ দিয়ে দিলাম। তাই আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে আমার এতে কোনো দিক দিয়ে সংকোচ বাঁধবে না। কথাটা একটু জোরেই বললাম যেন নীলার কানে যায়। নীলা কথাটা শুনে কেন জানি না আমি খেয়াল করলাম চোখ দিয়ে ওর পানি পড়তে লাগলো। ও ওখানে আর দাঁড়িয়ে থাকলো না, সোজা ওখান থেকে চলে গেল। দেখেছিস বন্ধু, আমি বলেছি না কথাটা কাজে আসবে। আমি যা বলেছি তাই হয়েছে। আমি তোকে আগে থেকে বলছি নীলা ম্যাম ওকে ভালোবাসে। আরে বাবা, আমি তো তোদের কথাই বুঝতে পারছি না, তোরা কিভাবে বুঝে ফেললি যে নীলা ম্যাম আমাকে ভালোবাসে? আরে হাদারাম, যদি তোকে ভালো না বাসতো তাহলে কি শ্রাবণীকে তোর সামনে দেখতে পেয়ে নীলা কান্না করে দিত? তোকে ভালোবাসে বিদায়ী তো অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারেনি, তাই তো কান্না করতে করতে ওখান থেকে দূরে চলে গেল। যাক, তাহলে তো আমার এখন খুশিতে লুঙ্গি ডান্স করতে মন চাইতেছে। বন্ধু, এখন তো খুশিতে লাফালে হইব না, এখন তুমি আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আগে ক্লাসটা সবাই করে নিই। ক্লাসের পর না হয় তোদের রেস্টুরেন্টে নিয়ে ভালো মতো খাইয়ে দেব। ক্লাস শেষ করে বিকেলবেলা সবাই মিলে রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে দেখি সারাটা পরে বলতে লাগলো, কিরে তোরা কি গত 5 বছর ধরে কিছু খাসনি নাকি? আমার টাকা পেয়ে সব দেখি পাগলের মতো খেতে শুরু করলি। দেখ বন্ধু, খাওয়া নিয়ে কিছু বলবি না, এখন খেতে এসেছি। তোর বিল তো কম করে হলো 20,000 করবো। সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ফোনটা সাইলেন্ট ছিল, ফোনটা হাতে নিয়ে দেখি আব্বুর 20টা কল, আম্মুর তো 1000টা কল উঠে আসছে। একটা কলও আমার কানে আসেনি, কারণ ফোনটা তো আমার পকেটে সাইলেন্ট করা অবস্থায় ছিল। মনে হয় এত লেট তাই আমাকে কল করেছে, কিন্তু এতগুলো কল করার তো কোনো বিষয় দেখছি না, কারণ আমি তো কখনো আম্মুর তো এতগুলো কল করিনি কখনো। যাই হোক, বাসায় গিয়ে দেখা যাবে কি হয়। আমি ভার্সিটি থেকে সোজা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে সারাদিন ভার্সিটিতে বন্ধুদের সাথে মজা করে কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় বাসায় যাচ্ছি একটু বকা দিবে। 10 মিনিট পর বাসার সামনে এসে পৌঁছলাম, কিন্তু এই কি, ঘরের সামনে এসে তো আমি থা হয়ে দাঁড়িয়ে গেলাম, কারণ আমি তো নিজের বাসা নিজেই চিনতে পারছি না। ওই যে কারণ একটাই, না চেনার কারণটা হচ্ছে গিয়ে আমার পুরো বাসাটা যা বাতি দিয়ে সাজানো আছে, কিন্তু বুঝলাম না কারো জন্মদিন বা বিয়ে হলে এমন সাজানো হয়, তা আবার এরকম না। এত সুন্দর করে সাজানোর কারণটা আমি খুঁজে পাচ্ছি না, তাই কি করব, বাসার ভেতরে গিয়ে আমি জিজ্ঞেস করতে হবে। তাছাড়া তো আর বুঝতেছি না যে কি কারণে এইভাবে বাড়িটা সাজানো হয়েছে। বাসার ভেতরে প্রবেশ করতেই দেখলাম আব্বু আম্মু দাঁড়িয়ে আছে, আর আব্বু লোকদের বলছে কোথায় কি লাগাতে হবে। আমি ভেতরে প্রবেশ করে আম্মুকে কিছু জিজ্ঞেস করব, তখনই আম্মু, আমি কি করেছি? আমি তো শুধু জানতে এসেছি যে এটা সাজানো কেন। এটা সাজানো কেন এটা জানার কোনো অধিকার তোর নেই। তুই ভার্সিটিতে আজকে কি করেছিস? আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি? আমরা কি কখনো ভেবেছিলাম যে তুই এমন একটা কাজ করবি? আমি নিজেকে তোর পরিচয় দিতে লজ্জা লাগছে। আমি ভেবেছিলাম আমার ছেলে হয়তো বা এমন কাজ কখনো করতে পারে না। যা বাবা, আমি আবার কি করলাম কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখন আমি চিৎকার করে বলে উঠি, আরে
আমি করেছিটা কি সেইটা তো আমাকে বলবে। আর বাড়িটা এভাবে সাজানো কেন? আজকে তোর বিয়ে, আর তুই কি করেছিস তা আমরা বলতে বাধ্য নই। এখন তুই বাসায় যা, তোর রুমে গিয়ে রেডি হয়ে নিস। আব্বুর মুখে এমন কথা শুনে আমি যেন আসমান থেকে পড়ে গেলাম। আমার বিয়ে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। তখনই আম্মু আমার হাত ধরে আমার রুমে নিয়ে যায়, এমনকি বাড়ি থেকে দরজাটা বন্ধ করে চলে যায়। আমি তোর বন্ধুদেরকে কল করে আসতে বলছি, আর তুই রুম থেকে বের হবি না। সবকিছু ঠিক হওয়ার পরে একসাথে বের হবে, আমরা গিয়ে মেয়ে নিয়ে আসবো। আমি এমন কি করেছি যার জন্য আম্মু আর আব্বু এভাবে রেগে আছে আর আমার গায়ে হাতও তুললো? আমার তো এখন শুধু নীলার জন্য কান্না পাচ্ছে, কারণ আমি তো নীলাকে আর পাবো না। আব্বু আম্মু কোথাকার একটা মেয়েকে আমার গলায় জড়িয়ে দিয়েছে। প্রায় 1 ঘন্টা পর ঈশান আর রুদ্র এসে আমার কাছে এসে বলে ওঠে, এটাই হচ্ছে বড় কথা। কিরে বন্ধু, এসব কি দেখছি? তোর নাকি আজকে বিয়ে? হুট করে আঙ্কেল আন্টির হয়েছে এটা কি? তোর বিয়ে কেন দিচ্ছে? আমি তো বুঝতেই পারছি না যে ভার্সিটিতে কি হয়েছে তার জন্য আম্মু আমার বিয়ে দিয়েছে। শ্রাবণীকে যে তুই প্রপোজ করেছিস সেটা আন্টি আর আঙ্কেল জেনে গেছে, এই জন্যই তোকে বিয়ে দেওয়ার জন্য এতটা হয়ে গেছে। তখনই আম্মু একটা শেরওয়ানি নিয়ে রুদ্র আর ঈশানের উদ্দেশ্যে বলে ওঠে, তোমাদের বন্ধুকে 5 মিনিটের মধ্যে রেডি করে নিচে আনো। ওর আব্বু যদি দেখতে পায় যে এখনো রেডি হয়নি, তাহলে কিন্তু ওকে পিটিয়ে লাশ করে ফেলবে। তখন ঈশান রুদ্র আমাকে শেরওয়ানি আর পাঞ্জাবি পরে নিচে নিয়ে এসে দেখি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এরপরে আমাদের যে মাইক্রো গাড়িটা আছে ওখানে আমি উঠে বসে পড়ি। গাড়িটা ফুল দিয়ে সাজানো, আমার 2 পাশে ঈশান আর রুদ্র বসে আছে। প্রায় 1 ঘন্টা পর গাড়িটা একটা বড় বাংলোর সামনে এসে থামলো। বাড়িটার দিকে খেয়াল করে দেখলাম বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। বাড়িটা থেকে মনে হচ্ছে কোনো ধনী পরিবারের বাড়ি। আমি গাড়ি থেকে নামতেই দেখলাম একটা মাঝবয়সী লোক এসে আব্বুকে জড়িয়ে ধরে। তখন আব্বু বলে ওঠে, বন্ধু, তাহলে সব কিছুই তো রেডি আছে তাই না? আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আর তোর মেয়ে তো সবসময় আমার মেয়ে হয়ে থাকবে। তোর মেয়ে কি আমার পর কেউ রে? আব্বু তার বন্ধুর সাথে কথা বলতে ব্যস্ত। আম্মু আব্বুর বন্ধুর বউয়ের সাথে মানে আন্টির সাথে কথা বলতে আসে। বন্ধু, তুই তো আর তোর নীলাকে পাইলি না। ভেবেছিলিস সিনিয়র রোমান্টিক ম্যাডামকে বিয়ে করে তোর দিনটা পার করে ফেলবি, কিন্তু অবশেষে তুই তো পড়ে গেলি কাদার নিচে। হ্যাঁ বন্ধু, তোর জন্য মায়া হচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, তোর জন্য মায়া হচ্ছে, কিন্তু কি করার, কপালে যা আছে তাই হবে। এটা তো নিয়তি, যার যার কপালে আল্লাহ পাক যাকে লিখে রেখেছে। কি আর করব, আমার আর কিছু করার নেই। মা বাবার তো আর অবাধ্য হতে পারে না। তাই মাথা নিচু করে স্টেজে এসে বসে পড়ে দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। নতুন বউকে আমার ঘরে উঠিয়ে দিয়ে যে যার মতো চলে গেল। পরবর্তীতে মেহমান আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। আমার খুব খারাপ লাগছে, তাই ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। তখনই পেছন থেকে রৌদ্র এসে বলে, বন্ধু, মন খারাপ করে কি করবি? যা হওয়ার তা হয়ে গেছে। আল্লাহ পাক যা করে তা ভালোর জন্যই করে। তোর কপালে হয়তো বা নীলা লেখা নাই, হয়তো তুই নীলা ম্যামকে তোর করতে পারিস নাই। নিয়তি বারবার আমার সাথে কেন এমনটা করে? আমি যাকে ভালোবাসি তাকে কেন আমাকে দেয় না? আমি যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটা আমার এখন না, আমি কি করে মানতে পারি বল? বন্ধু, এখন মন খারাপ করে কিছু করার নেই। সিগারেটটা এখন ফেলে দে, আন্টি আসবে বলে। ঈশানের কথায় হাত থেকে সিগারেটটা ফেলে দিই। তখনই দেখি আমু নিচ থেকে ওপরে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোর কি কখনো বুদ্ধি বলতে কিছু হবে না? তোর কি জ্ঞান কি হাঁটুর নিচে নাকি? মেয়েটা সেই কখন থেকে রুমে একা বসে আছে, মেয়েটার ভয় করবে না? যা মেয়েটার কাছে যা। ও কি বাচ্চা নাকি যে রুমে একা বসে থাকতে ওর ভয় লাগবে? ফাজিলের মতো কথা বলিস না, যা রুমে যা। মেয়েটা একা আছে, মেয়েটা এ বাড়িতে নতুন না। তখনই পেছন থেকে আব্বু এসে বলে ওঠে, কি ব্যাপার নিলয়, তুমি এখনো ছাদের উপরে কি করো? আজকে তোমার বাসর রাত। কেউ কখনো বাসর রাতে ছাদের উপরে দাঁড়িয়ে থাকে নাকি? যাও, তোমার রুমে যাও। আব্বুকে তো এমনিতেই ভয় পাই, তার উপর টেবিল, কি আর করব। আব্বুর কথা শুনে আমি আর কিছু বললাম না। মাথা নিচু করে আমি আমার রুমের দিকে অগ্রসর হতে লাগলাম। রুমের সামনে এসে কি করবো বুঝে উঠতে পারছি না। ভিতরে প্রবেশ করবো কিনা এটার মধ্যে দ্বন্দ্বে পড়ে গেলাম। কি আর করার, মনে মনে ভেবে নিয়েছি মেয়েটাকে সোজা সাপটি কথা বলে সব খুলে বলে দেব। এ কথা ভেবে দরজা খুলে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতে মেয়েটা আমাকে সালাম করার জন্য এগিয়ে আসে। মেয়েটাকে ধরে আমি বলে উঠি, দেখুন, আমি আপনাকে একটা সত্য কথা বলি। আমি আপনাকে বিয়ে করতে চাইনি।
আমার আব্বু আম্মু জোর করে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে। আসলে সত্যি বলতে আমি একটা মেয়েকে অসম্ভব পরিমাণ ভালোবাসি, আর ওই ভালোবাসাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। কথাটা বলেছি মুখ দিয়ে, তখনই দেখলাম মেয়েটা ঘোমটাটা উঠিয়ে পেছন থেকে একটা চাকু বের করে আমার বুকের ওপর উঠে বলতে শুরু করলো, শালা কি বললি তুই? আজ এত বছর ধরে আমি তোর অপেক্ষা করছি, আর তুই নাকি কাকে ভালোবাসিস? তোর তো সাহস কম না? কাকে ভালোবাসিস বল? সেই মেয়েটা কে? ওই মেয়েটাকে আমি জিন্দা পুড়িয়ে মারবো। ম্যাম, আপনি এখানে কি করে? আপনি এখানে এসেছেন কি করে? আমার বউ কোথায়? কথাটা বলে আমি ঘাটে নিচে একবার ওদিকে এইদিকে খুঁজতে লাগলাম। এই যে আপনি আমার বউকে কোথায় রেখেছেন? আমার বউকে কোথায় লুকিয়ে দিয়েছেন? আমার বউকে ফিরিয়ে দেন বলছি। আমার সাথে চালাকি করো তাই না? তুমি তোমার বউকে খোঁজা, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, অন্য কারোর সাথে না। এখন শুধু বলো মেয়েটাকে। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে নীলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তার মানে কি নীলাই আব্বুর বন্ধুর মেয়ে? ওই তুই বলবি নাকি তোকে আমি গলা টিপে মেরে ফেলবো? আরে এমন করছো কেন? এভাবে করলে তো আমি সত্যি মরে যাব। আরে বলছি তো, আরে সে মেয়েটা অন্য কেউ না। তোমার কথাই বলেছি। নীলা যেন এখন হাফ ছেড়ে বাঁচল, এখন নরম সুরে বলে ওঠে, তুমি সত্যি কথা বলছো তো? তুমি আমাকে ভালোবাসো? আরে বাবা হ্যাঁ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তাহলে তুমি ওই সময় ওই মেয়েটাকে গ্রহণ করেছো কেন, যখন তোমাকে প্রপোজ করেছিল? আরে ওই সময় তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি তোমাকে দেখানোর জন্য। ওরে ফাজিল ছেলে, আজকে তো তোর খবর আছে। কথাটা বলে নীলা আমার বুকের মধ্যে কিল ঘুষিয়ে দিতে লাগলো। এভাবে মারলে তো আমি মরে যাব। তখন নীলা কথাটা শুনে আমার মুখটা চেপে ধরে বলে ওঠে, চুপ, একদম চুপ। যদি আর একবারও এই কথাটা বলো তাহলে কিন্তু আমি নিজেই তোমার গলা টিপে মেরে ফেলবো। তুমি কখনো মরবে না, সব সময় আমার কাছে আমাকে ভালোবেসে থাকবে। একটা বিষয় আমি ঠিক বুঝলাম না, তুমি আগে থেকে আমাকে কিভাবে জানো? আর আমি এতটুকু জেনেছি তুমি আমার জন্য এই ভার্সিটিতে এসেছো, এমনকি তুমি আমাকে আগে থেকে ভালোবাসো। তুমি হয়তো জানো না, তোমার বাবা মা অনেক আগেই আমার সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছিল। যখন আমি লন্ডনে থাকি তখন তোমার ছবি আমার বাবা আমাকে দেয় এবং কি বলে, আর তুমি হচ্ছ আমার স্বামী। তখন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং এই সব সময় তোমার কথা জিজ্ঞেস করতাম এবং তুমি কি করো সব কিছু জানতাম। আমার পড়াশোনা শেষ হলে আমি লন্ডন থেকে দেশে ফিরে সোজা তোমার কাছে চলে যাই। তখন আমি প্ল্যান করি যে এই কথাগুলো আমি তোমাকে পরে বলবো, তার আগে তোমার সাথে একটু দুষ্টুমি করিনি। যেদিন আমার বার্থডে ছিল সেদিন আমি ভেবেছিলাম তুমি আমাকে উইশ করবে না, কিন্তু তুমি সত্যিই আমাকে উইশ করতে চলে এসেছো। কিন্তু তুমি আমার পুরো কথাটা না শুনেই ওখান থেকে চলে এসেছো। তোমাকে পেছন থেকে কতবার আমি ডেকেছি। এতদিনে এই কথাটা মনে পড়লো। আসলে আমাকে অনেকবার পেছন থেকে ডাক দিল, ওর একটা কথাও আমি শুনিনি। তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না। কথা দিলাম আমি আমার দুষ্ট বউকে ছেড়ে কখনো চলে যাব না। তাহলে তুমি আমাকে এখন কোলে নিয়ে ছাদে যাও। কি এত বড় একটা আটার বস্তা আমি কোলে নেব? আমি আটার বস্তা? থাক, তোমার কোলে নিতে হবে না। আরে আমি তো আমার বউয়ের সাথে মজা করলাম। কথাটা বলে নীলাকে কোলে নিয়ে ছাদে নিয়ে যেতে লাগলাম। ছাদে গিয়ে নীলাকে নামিয়ে দিলাম আর আমরা দুজন বসে রইলাম। নীলার বাহুতে আমার মাথাটা রেখে আমি ছাদের দিকে তাকিয়ে রইলাম। ওই জানো, আমার না একটা বেবি নিতে ইচ্ছা করছে। তাই? ঠিক আছে, তাহলে চলো আমরা বাজার থেকে একটা বেবি কিনে নিয়ে আসবো তোমার জন্য। কেউ বাজার থেকে বেবি কিনে নাকি? আমি আমাদের নিজেদের বেবির কথা বলছি। সেটা আবার কি করে হয়? আমি তো জানি না, আমি তো পিচ্ছি। তুমি পিচ্ছি তাই না? ঠিক আছে, তাহলে চলো, তোমাকে আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। নীলা আমার শার্টের কলারটা ধরে রুমের মধ্যে নিয়ে গেল। এরপর দরজা বন্ধ করে, আর কি বাকিটা ইতিহাস। হ্যাঁ, সবকিছু তো আর বলা যায় না, না বলাই ভালো। তো আপনারা আমার তো মানে কি পরিমাণ অডিয়েন্স তো বোঝার বাকি নাই, তো আপনারা বুঝেই গেছেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন। আর ভয়েসে ভাই প্রচুর পরিমাণ বানান ভুল, কিছু করার নাই। কোথায় কি বলছি না বলছি আমি নিজেই জানি না ভাই। যাই হোক, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।